ওয়েলকাম লার্নার্স, তোমাদের সকলকে শুভ্র খান ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আমরা আরআরবি এনটিপিসির পিওয়াইকিউ সিরিজটা কন্টিনিউ তো আমরা করছি। তো আমাদের মূল উদ্দেশ্য ছিল কি? আমাদের মূল উদ্দেশ্য ছিল আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষা। তো এই পরীক্ষাতে যাতে আমরা ভালো স্কোর করতে পারি জিকেতে, তার জন্য আমরা কি করেছিলাম, পিওয়াইকিউ সিরিজ করা শুরু করেছি। এরপর পিওয়াইকিউ করা মানে যে আমাদেরকে শুধুমাত্র এনটিপিসির পিওয়াইকিউ করতে হবে এমনটা কিন্তু নয়। আমাদেরকে রেলের সমস্ত পরীক্ষা, ঠিক আছে, রেলের সমস্ত পরীক্ষার পিওয়াইকিউ করতে হবে। তার জন্য আজকে আমরা আরপিএফ পরীক্ষার একটা প্রশ্নপত্র নিয়ে এসেছি, যেটা তোমার 2 ফেব্রুয়ারি 2019-এ পরীক্ষাটা হয়েছিল। দেখো, তো প্রথমেই আজকে যে প্রশ্নটা আছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন অনেকবার এসেছে এবং ভবিষ্যতেও আসার সম্ভাবনা রয়েছে। তো প্রশ্নটা কি? গ্যালাক্সির অভ্যন্তরে ধূলিকণা ও গ্যাসের মেঘকে কি বলা হয়? গ্যালাক্সির অভ্যন্তরে ধূলিকণা এবং গ্যাসের মেঘকে কি বলে? ঠিক আছে, নিউট্রন তারা বলে, নাকি কালো বামন বলে, নাকি নীহারিকা বলে, নাকি ব্ল্যাক হোল বলে? দেখো, উত্তরটা তো যদি তোমরা নিজেরা করার চেষ্টা করো, সেক্ষেত্রে তোমাদের প্র্যাকটিস ভালো হবে এবং নিজেদের মনে থাকবে ভালো। ভুল ঠিক যাই করো, উত্তর দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তো দেখো, গ্যালাক্সির ভেতরে যে ধূলিকণা বা গ্যাসের মেঘ থাকে তাকে আমরা বলে থাকি নীহারিকা। নীহারিকাটাকে আমরা ইংরেজিতে কি বলি? নেবুলা। নেবুলা। দেখো, আজকে আমরা দেখব একটা তারা কিভাবে সৃষ্টি হচ্ছে এবং কিভাবে সেটা সমাপ্ত হচ্ছে বা তার বিনাশটা কিভাবে হচ্ছে। দেখো, গ্যাস যখন নক্ষত্র সর্বপ্রথম যে অবস্থা সেটা হচ্ছে গ্যাস। এই গ্যাসের সাথে ধূলিকণা মিশে এটা একটা মেঘের আকার নেয়। মেঘ যেরকম দেখতে হয়, ঠিক আছে, এরকম আকারটা নেয়। এটাকে বলা হচ্ছে নেবুলা। প্রথমে একটা নক্ষত্র গ্যাসের মতো থাকে, ঠিক আছে, তারপর সেটা নেবুলা হয় বা যেটাকে নীহারিকা বলছি। এরপর এটা কি হয়, একটু বড় হতে থাকে, বড় হতে থাকে এবং রূপান্তরিত হয় একটা তারাতে। ঠিক আছে, আর জানো তারা কাকে বলে? যার নিজস্ব আলো আছে, নিজস্ব ঊর্জা আছে, তাকে হচ্ছে তারা। এরপর দেখো, এই যে তারাটা প্রথমে ছোট অবস্থায় থাকে, তারপর আস্তে আস্তে কিন্তু এটা বড় হতে থাকে। এটার আকারটা কি হয়? আকারটা বৃদ্ধি পায়। এরপর বৃদ্ধি পেতে পেতে যত বড় হবে তত এনার্জি বেশি প্রয়োজন, এবং একটা সময় এটার যে এনার্জি সেটা শেষের মুখে থাকে, তখন এটা হচ্ছে রেড জায়ান্ট নাম হয়। যখন এনার্জিটা একদম শেষের মুখে থাকে তখন রেড জায়ান্ট এবং বিশাল বড় একটা নক্ষত্র হয়ে যায় ও প্রচুর লাল রঙের দেখতে হয়, ওটাকে বলা হচ্ছে রেড জায়ান্ট। এরপর তোমাদেরকে একটা বলি, কোন গ্রহটা ছোট এবং কোন গ্রহটা বড় সেটা বোঝার জন্য না বিজ্ঞানীরা আমাদেরকে একটা লিমিট দিয়েছে, সেটা হচ্ছে চন্দ্রশেখর লিমিট। বলছে কোন গ্রহ যদি সূর্যের থেকে 1.44 গুণ বড় হয়, তাহলে সেটা হচ্ছে কি বড় গ্রহ, সরি, বড় নক্ষত্র। এখানে গ্রহের কথা আসছে কোথায়? আবার কোন নক্ষত্র যদি এই লিমিটের থেকে ছোট হয় তাহলে সেটা ছোট নক্ষত্র। এরপর এই নক্ষত্রটার আকার যদি চন্দ্রশেখর লিমিটের থেকে বেশি হয় তখন সেটাকে বলবো বড় গ্রহ, বড় নক্ষত্র। আর যদি ছোট হয় সেটা বলবো ছোট নক্ষত্র। তো প্রথমে ধরলাম সেটা ছোট। যদি সেটা ছোট হয় তাহলে তার কি হয়, এবং যদি সেটা বড় হয় তার কি হয়? তো এই ছোট নক্ষত্রটার যে ফুয়েল সেটা যখন শেষ হয়ে আসবে তখন রেড জায়ান্ট থেকে পরিণত হবে হোয়াইট ডোয়ার্ফ, বা যেটাকে আমরা বলবো সাদা বামন। কারণ কি? তার তো এনার্জিটা শেষ হয়ে আসছে, নিজের লাইট শেষ হয়ে আসছে, তার জন্য সেটা সাদা রঙের দেখতে হয়ে যায়, এবং সব শেষে এটা কালো রঙের দেখতে হয়ে যায়, ব্ল্যাক ডোয়ার্ফ তখন তাকে বলবো। আর এই ব্ল্যাক ডোয়ার্ফকে বলা হচ্ছে জীবাশ্ম তারা, মানে এটার আর কোনো অস্তিত্ব থাকে না। যদি ছোট হয় তাহলে এখানেই শেষ। এরপর যদি বড় হয়, দেখো যদি বড় হয় তখন কি হবে? তখন বড় হলে সেটা অভিনব তারা। অভিনব তারাতে রূপান্তরিত হয়
যেটাকে বলা হচ্ছে সুপারনোভা। এবং সুপারনোভার একটা বিশেষত্ব কি জানো, সেটা মানে নিজের মধ্যে মানে সবসময় বিস্ফোরণ হতে থাকে, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হয় বিস্ফোটক তারা বা অভিনব তারা বা সুপারনোভা। তো এই অভিনব তারা তারপর এটার 5টা ভাগে ভাগ হতে পারে, সরি 4টা ভাগে। একটা হচ্ছে নিউট্রন তারা, মানে এর আর তখন কোনো এনার্জি নেই। আরেকটা হতে পারে প্লাসার, একটা হতে পারে কোয়াসার, আর একটা হতে পারে তোমার ব্ল্যাক হোল, ঠিক আছে। এই যে প্লাসার এবং কোয়াসার এরা কি করে জানো তো, অনেক স্পিডে ঘুরতে থাকে, অন্য কিছু কাজ করে না, স্পিডে ঘুরতে থাকে, ঘুরতে 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 যখন ফুয়েলটা একদম শেষ হয়ে যায় তারপর সেটা জীবাশ্ম হয়ে যায়। নিউট্রন তারাও তাই, স্থির থাকে। আর ব্ল্যাক হোল কি, যখন তারাটা ছোট হতে 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 তারার যে আকার সেটা ছোট হতে হতে যখন প্রচুর ঘন হয়ে যায়, একদম একদম একটা জায়গায়, মানে যখন ডেনসিটিটা প্রচুর বেশি, যখন কোনো বস্তুর ঘনত্ব বেশি হয়ে যায়, এমন অনেক বস্তু আছে যে দেখে মনে হবে যে এইটুকু, কিন্তু সেটাকে দেখবে হয়তো একটা চামচে তোলা যাচ্ছে না, মানে প্রায় 100টা হাতির সমান ওজন। তো সেগুলোকে বলা হচ্ছে ব্ল্যাক হোলস, বা সেটা ব্ল্যাক হোলে রূপান্তরিত হয়। তাহলে বুঝতে পারছো যে কোনো একটা গ্যাস, গ্যাস থাকে প্রথম, গ্যাস থেকে সেটা নেবুলা হয় বা নীহারিকা, ধূলিকণার সাথে মিশে, তারপর সেটা তারাতে রূপান্তরিত হয়, এবং তারাটা যখন আকারে বড় হয়, আস্তে আস্তে তার যখন ফুয়েলটা শেষ হয়ে যায়, সেটা রেড জায়ান্টে পরিণত হয়। রেড জায়ান্ট এবার যদি তারাটা চন্দ্রশেখর লিমিটের থেকে ছোট হয়, তাহলে সেটা প্রথমে হোয়াইট ডোয়ার্ফ হয়, সাদা বামন, তারপর ব্ল্যাক ডোয়ার্ফ বা কালো বামন হয়ে জীবাশ্ম তারাতে রূপান্তরিত হয়। যদি বড় হয় সেক্ষেত্রে প্রথমে সেটা সুপারনোভা বা অভিনব তারাতে রূপান্তরিত হয়। তারপর সেটা আবার 4 ভাগে ভাগ হয়, একটা হচ্ছে নিউট্রন তারা, একটা হচ্ছে প্লাসার, একটা হচ্ছে কোয়াসার, একটা হচ্ছে ব্ল্যাক হোল। তারা আস্তে আস্তে নিজের অস্তিত্বটা হারায় ফেলে। পরবর্তী প্রশ্ন বলছে, নিচের কোনটি হৃৎপিণ্ড থেকে শরীরে বিভিন্ন অংশে নিয়ে যায়? কাকে নিয়ে যায়? রক্তকে। রক্ত নিয়ে যায় এইখানটায়, ঠিক আছে, বিভিন্ন অংশে রক্ত নিয়ে যায়। টিস্যু মানে যেটাকে আমরা কলা বলি, নাকি শিরা, নাকি লিম্ফ, নাকি ধমনী। দেখো, আমাদের হৃৎপিণ্ডের যে মূল কাজ সেটা কিন্তু প্রেম করা নয়। আমাদের হৃৎপিণ্ডের মূল কাজ হচ্ছে রক্ত পাম্প করা, শরীরের দূষিত রক্তটাকে নেওয়া এবং ভালো রক্তটাকে আমাদের শরীরকে পৌঁছে দেওয়া। এটাই হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের প্রধান কাজ, ঠিক আছে। মনে রাখবে, শরীরের ভালো রক্ত বলতে কাকে বোঝায়? যে রক্তের মধ্যে অক্সিজেন আছে। আর খারাপ রক্ত বলতে কি বোঝায়? যে রক্তের মধ্যে কার্বন ডাই অক্সাইড আছে। কি বলেছে? হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অংশে, হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অংশে কি যায়? অক্সিজেনেটেড ব্লাড, বা যেটাকে বলা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত। সেটা কিসের মাধ্যমে যায়? এই যে ব্লু রঙের তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে তোমার আর্টারিজ, ঠিক আছে, বা ধমনী। তাহলে কি, ধমনীর মাধ্যমে আমাদের শরীরের হৃৎপিণ্ড থেকে বিভিন্ন জায়গায় অক্সিজেনেটেড ব্লাড বা অক্সিজেন যুক্ত রক্ত শরীরে পৌঁছায়। এরপর আমাদের শরীরে যখন অক্সিজেনটা যাচ্ছে, তারপর তো কার্বন ডাই অক্সাইডও তৈরি হচ্ছে না। কার্বন ডাই অক্সাইড যুক্ত, যেটাকে আমরা বলছি তোমার খারাপ রক্ত, ধমনীতে কি যায়? অক্সিজেনেটেড ব্লাড। আর যেটা হচ্ছে আমাদের খারাপ রক্ত, কার্বন ডাই অক্সাইড যুক্ত যেটা রক্ত, সেটাকে বলা হচ্ছে তোমার শিরা বা ভেন, ঠিক আছে। এই যে ব্লু রংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভেন। এগুলো সব কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটাকে শরীর থেকে নিয়ে হৃৎপিণ্ডে পৌঁছাচ্ছে, এবং হৃৎপিণ্ড থেকে সেটা কার্বন ডাই অক্সাইডটা আমাদের ফুসফুসে যায়, এবং ফুসফুস থেকে আমাদের শরীরে বেরিয়ে যায়। আবার আমাদের শরীর থেকে যখন আমরা নাকের মধ্যে দিয়ে অক্সিজেনটাকে নিচ্ছি, ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে আর্টারিজ মাধ্যমে কোথায় যাচ্ছে? ধমনীর মাধ্যমে হৃৎপিণ্ডে যাচ্ছে, এবং হৃৎপিণ্ড থেকে আমাদের শরীরে পৌঁছে যাচ্ছে, ঠিক আছে। তাহলে অক্সিজেন যুক্ত রক্ত ধমনীর মাধ্যমে হৃৎপিণ্ড থেকে শরীরে যায়, এবং শিরার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত শরীর থেকে
আমাদের হৃৎপিণ্ডে পৌঁছায়। এইটুকু একটা জিনিস মনে রাখবে, ঠিক আছে? বোঝা গেছে। টিস্যুর কাজ কি? টিস্যুর কাজ হচ্ছে আমাদের কোষগুলোকে রক্ষা করা। লিম্ফ কি? লিম্ফ যেটাকে আমরা বাংলায় বলে থাকি লসিকা, ঠিক আছে? লসিকার কাজ কি? আমাদের দেহের যে অনাক্রমতা বৃদ্ধিতে সাহায্য করে লসিকা। এটা অনেকটা রক্তের মতোই কাজ, ঠিক আছে? দেখো অনেক জায়গাতে কি হয় জানো তো, আমাদের রক্ত পৌঁছাতে পারে না। তো সেইখানে রক্তগুলোতে, ধরো আমাদের কোনো একটা শরীরের পার্ট, ধরো এখানে রক্ত পৌঁছাতে পারছে না, তো এইখানের যে কোষগুলো আছে তাদের তো খাবার প্রয়োজন, তাদের অক্সিজেন প্রয়োজন। তো যেসব জায়গায় রক্ত পৌঁছাতে পারে না, ঠিক আছে, যেসব জায়গায় রক্ত পৌঁছাতে পারে না সেখানে অক্সিজেন এবং খাবার কোষকে পৌঁছে দেওয়ার দায়িত্বটা কার থাকে? লসিকার, ঠিক আছে? এবং আমাদের যে কলা রয়েছে টিস্যুর কাছ থেকে প্রোটিনটা নিয়ে রক্তে মিশিয়ে দেওয়ার কাজটা কে করে? সেটা হচ্ছে তোমার লিম্ফ, বা যেটাকে আমরা বলে থাকি লসিকা। আরেকটা হচ্ছে লিম্ফ নোড থাকে, যেখান থেকে আমাদের শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল তৈরি হয়, ঠিক আছে? এটা হচ্ছে লসিকার কাজ। নেক্সট, লোধা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড়, উড়িষ্যা, উত্তরাখণ্ড নাকি ঝাড়খণ্ড? এটা হচ্ছে তোমার লোধা ওয়াটারফল। কোথায় অবস্থিত বলো তোমরা? দেখো এই যে লোধা জলপ্রপাত রয়েছে এটা তোমার ঝাড়খণ্ডে অবস্থিত। কোথায়? ঝাড়খণ্ডে অবস্থিত, ঠিক আছে? আচ্ছা, ছত্তিশগড়ের কয়েকটা জলপ্রপাতের নাম তোমরা বলো দেখি। একটা হচ্ছে চিত্রকোটা, আর একটা হচ্ছে তোমার অমৃত ধারা। চিত্রকোটা এবং অমৃত ধারা। উড়িষ্যাতে কি কি রয়েছে? উড়িষ্যাতে রয়েছে করহি পানি, কি বারোহি পানি, ঠিক আছে? উত্তরাখণ্ডের কেম্পটি, এটা হচ্ছে উত্তরাখণ্ডের বিখ্যাত তোমার জলপ্রপাত। নেক্সট, সংবিধান প্রণয়নের জন্য ড্যাশ বছরে খসড়া কমিটি গঠন করা হয়? খসড়া কমিটি, বা যেটাকে আমরা বলে থাকি ড্রাফটিং কমিটি, ঠিক আছে? তো ড্রাফটিং কমিটি কবে তৈরি করা হয়েছিল? 1945, 46, 47 নাকি 49? বলো ড্রাফটিং কমিটি। দেখো ড্রাফটিং কমিটির তৈরি হয়েছিল তোমার, ঠিক আছে, এটা হয়েছিল 1947 সালে। 1947 সালের কত তারিখে? 29শে আগস্ট। 29শে আগস্ট ড্রাফটিং কমিটি তৈরি হয়, এবং ড্রাফটিং কমিটির চেয়ারপারসন, হচ্ছে বি আর আম্বেদকর, ঠিক আছে? ড্রাফটিং কমিটির চেয়ারপারসন ছিল ডক্টর বি আর আম্বেদকর। নেক্সট, পার্বত্য এলাকার উন্নয়ন, প্রথমত ভালো রাখবে, পার্বত্য এলাকার উন্নয়ন কর্মসূচি কোন সময় শুরু হয়েছিল? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নাকি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা? দেখো তোমরা জানো আমাদের দেশ স্বাধীন হওয়ার পর জওহরলাল নেহরু দেখলেন যদি আমাদের দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে হয় তাহলে আমাদেরকে একটা প্ল্যানিং করতে হবে। তখন তারা 5 বছরের জন্য একটা করে প্ল্যান বানালো, যেটাকে বলা হচ্ছে 5 ইয়ার প্ল্যান। এবং 5 ইয়ার প্ল্যানটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে? তো দেখো পার্বত্য এলাকার উন্নয়ন, পার্বত্য এলাকা বলতে উত্তরাখণ্ড,
হিমাচল প্রদেশ, এদের উন্নয়নের জন্য কোন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কথা হয়েছিল, সেটা হচ্ছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটা এসেছিল তোমার 1974 সালে, 1974, চলেছিল 78 পর্যন্ত। এরপর তোমরা বলবে স্যার পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু 4 বছরের জন্য। দেখো, প্রত্যেকটা পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 5 বছর করেই চলেছে, কিন্তু একমাত্র পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা মাত্র 4 বছর চলেছে, সেটা হচ্ছে তোমার পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, কারণ এখানে সরকার চেঞ্জ হয়ে গিয়েছিল। ঠিক আছে, এরপর পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে মডেল, এটা কে দিয়েছিল? ডিপি ধর, ডিপি ধর দিয়েছিল। এবং এই পরিকল্পনাতেই 2 অক্টোবর 1975-এ এক নতুন ব্যাংক আরআরবি স্থাপিত হয়। আরআরবি মানে হচ্ছে রিজিওনাল রুরাল ব্যাংক। এরপর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কখন এসেছিল? এটা এসেছিল তোমার 1951-তে, ছিল 56 পর্যন্ত। সেকেন্ড হচ্ছে তোমার 1956 থেকে 61, আর থার্ড হচ্ছে তোমার 1961 থেকে 66। ঠিক আছে, টোটাল 12টা 5 ইয়ার প্ল্যানিং এসছে, টোটাল 12টা 5 ইয়ার প্ল্যানিং এসছে। তার মধ্যে সর্বশেষ হচ্ছে 2012 থেকে 17। তারপর এই প্ল্যানিং কমিশনের পরিবর্তে নরেন্দ্র মোদী সরকার কি করলো? নীতি আয়োগের গঠন করলো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোন অ্যাসিডকে সাধারণত অ্যাসিটিক অ্যাসিড বলা হয় এবং এটি কার্বক্সিলিক অ্যাসিড নামে একটি গ্রুপের সাথে সম্পর্কিত? কি বলছে? অ্যাসিটিক অ্যাসিড নামে পরিচিত। কোনটা? ফর্মিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, বুটেনিক অ্যাসিড নাকি প্রোপোনোয়িক অ্যাসিড? তো মনে রাখবে যে ইথানোয়িক অ্যাসিড রয়েছে, ইথানোয়িক অ্যাসিড, এটাকে বলা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, বা এটাকে অনেক জায়গায় বলা হয় ভিনিগার। ঠিক আছে, রাসায়নিক সংকেতটা কি? CH3COOH, এ লাস্টে COOH মানে হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ। ঠিক আছে, নেক্সট, কোন গ্রন্থি বৃদ্ধির হরমোন নিঃসরণ করে? কোন গ্রন্থি বৃদ্ধির হরমোন নিঃসরণ করে? ঠিক আছে, অ্যাড্রিনাল, পিটুইটারি, ডিম্বাশয় নাকি থাইরয়েড? বলো, গ্রোথ হরমোন কে নিঃসরণ করে? সেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি। মনে রাখবে একটা পয়েন্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যে হরমোন, ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে, হরমোন সবসময় অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়। অন্তঃক্ষরা গ্রন্থি কি? সেই ধরনের গ্রন্থি যেখান থেকে ক্ষরিত বস্তু সরাসরি রক্তে মিশে যায়, এটা হচ্ছে অন্তঃক্ষরা। এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আর এক্সোক্রাইন গ্ল্যান্ড কি? যেখানে ক্ষরিত বস্তু সরাসরি রক্তে মিশে যায় না। ঠিক আছে, তো পিটুইটারি থেকে কি ক্ষরণ হয়? গ্রোথ হরমোন। কি ক্ষরণ হয়? গ্রোথ হরমোন, যেটাকে শর্ট ফর্মে অনেকে জিএইচ বলে, বা এটার আরো একটা নাম আছে এসটিএইচ, সোমাটোট্রফিক হরমোন। সোমাটোট্রফিক হরমোন। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে, পিটুইটারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। আর সুপ্রিম কমান্ডার কাকে বলা হয় জানো? সুপ্রিম
কমান্ডার, এটা হচ্ছে হাইপোথ্যালামাস। সুপ্রিম কমান্ডার। আচ্ছা, অ্যাড্রিনাল গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি বা এটার আরো একটা নাম হচ্ছে সুপ্রারেনাল, সুপ্রারেনাল গ্রন্থি। এটা আমাদের কিডনিতে অবস্থিত, কিডনির উপরের দিকে অ্যাড্রিনাল গ্রন্থি আছে। এখান থেকে দুটো হরমোন খরিত হয়, একটা হচ্ছে অ্যাড্রিনালিন আর একটা হচ্ছে নর অ্যাড্রিনালিন। তো এখান থেকে যে হরমোনটা খরিত হয় সেটা হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন। আচ্ছা, অ্যাড্রিনালিন হরমোনটা এটা কি করে আমাদের শরীরে যে রাগ, এমনি সব সময় খরিত হয় না, যখন আমাদের রাগ হয়, যখন আমরা ভয় পাই, যখন আমরা আনন্দ পাই, তখন খরিত হয়। ঠিক আছে, তার কারণে এটাকে বলা হচ্ছে এমার্জেন্সি হরমোন। এমার্জেন্সির সময়ে এটা খরিত হয়। আচ্ছা, ডিম্বাশয়, ডিম্বাশয় জানো তোমরা মহিলাদের থাকে, ডিম্বাশয় থেকে দুটো হরমোন খরিত হয়। দুটো হরমোন কি কি? একটার নাম হচ্ছে তোমার ইস্ট্রোজেন, আর একটা হচ্ছে প্রোজেস্টেরন। আচ্ছা, ইস্ট্রোজেন যে হরমোন, এটা হচ্ছে দৈহিক পরিবর্তন ঘটায়, মহিলাদের যে দৈহিক পরিবর্তন, মেয়েদের, ঠিক আছে, মহিলাদের বা মেয়েদের যে দৈহিক পরিবর্তন, শরীরের যে পরিবর্তন, সেটা ঘটায় হচ্ছে ইস্ট্রোজেন। যেমন হচ্ছে তোমার মহিলাদের স্তনের বৃদ্ধি, ঠিক আছে, মহিলাদের যে ব্রেস্ট, তার যে বৃদ্ধি, বড় হওয়া ছোট হওয়া, এগুলো সম্পূর্ণরূপে ইস্ট্রোজেন হরমোনের উপর কাজ করে। আরেকটা হচ্ছে তোমার প্রোজেস্টেরন, এটা হচ্ছে তোমার গর্ভাবস্থায়, যখন মহিলারা গর্ভবতী থাকে সেই গর্ভ অবস্থায় এটা খরিত হয়। এবং এটা কি করে, মহিলাদের যে জরায়ু রয়েছে সেখানে যখন ভ্রূণটা থাকে, সেই ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে কে? প্রোজেস্টেরন। ঠিক আছে, ভ্রূণের জরায়ুতে অবস্থিত ভ্রূণের যে বৃদ্ধি, সেটাতে সহায়তা করে প্রোজেস্টেরন হরমোন। এবং গর্ভাবস্থাকালীন মহিলাদের যে ঋতুস্রাব, ঠিক আছে, মাসিক চক্র বন্ধ থাকে কোন হরমোনের প্রভাবে? সেটা হচ্ছে প্রোজেস্টেরন। এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে, কি নোট করে নাও এটা। প্রেগনেন্সির সময়, পিরিয়ডস, ঠিক আছে, বন্ধ রাখে কে? সেটা হচ্ছে তোমার প্রোজেস্টেরন। আরেকটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে? আমাদের গলাতে থাকে, এবং এটা অনেকটা প্রজাপতির মতো দেখতে। তো এখান থেকে যে হরমোনটা খরিত হয় সেটা হচ্ছে থাইরক্সিন হরমোন। আর থাইরক্সিন হরমোনের সাহায্যে কি হয়, আমাদের যে মেটাবলিজম, শরীরের যে মেটাবলিজম আছে সেটা ব্যালেন্স থাকে। ঠিক আছে, নেক্সট, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি কে শুরু করেছিল? গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি, বা যেটাকে আমরা বলে থাকি রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম। কি বলছি? রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম কত সালে শুরু হয়েছিল? 2000, 2010, 2005 নাকি 1995? তো এই প্রোগ্রামটা শুরু হয়েছিল তোমার 1995 সালের 1 এপ্রিল। ঠিক আছে, 1 এপ্রিল। আচ্ছা, নেক্সট, কেসরি পত্রিকাটি কার দ্বারা প্রকাশিত হয়? কেসরি, মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলক, সুরেন্দ্রনাথ ব্যানার্জি নাকি শিশির কুমার ঘোষ? তো দেখো, কেসরি যে পত্রিকাটি রয়েছে, নিউজ পেপারটা, সেটা ছিল তোমার বাল গঙ্গাধর তিলক প্রকাশিত করেছিল। তিলক, এটা একটা মারাঠি পত্রিকা, মনে রাখবে। কেসরিটা হচ্ছে একটা মারাঠি পত্রিকা, যেটা 1881 সালে, ঠিক আছে, কে করেছিল? বাল গঙ্গাধর তিলক শুরু করেছিল। বাল গঙ্গাধর তিলক আরো একটা পত্রিকা শুরু করেছিল, যার নাম হচ্ছে মারাঠা। ঠিক আছে, মারাঠা, 1881 সালে। এটা কিন্তু ইংলিশ নিউজ পেপার ছিল। বোঝা গেছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন পড়ে যে ভারতবর্ষে গণেশ উৎসবটাকে কে প্রচলন করেছে? সেটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক, 1893 সালে। 1893 সালে বাল গঙ্গাধর তিলক গণেশ চতুর্থী শুরু করে। নেক্সট,
গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় যেটাকে বলা হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোন, একটা নাম হচ্ছে তাইফু, এটা কোন দেশে? ফিলিপিন, জাপান, দক্ষিণ কোরিয়া নাকি, ও দুবার হয়ে গেছে জাপান, ঠিক আছে, তাইফু হচ্ছে তোমার জাপানে। আর ফিলিপিনে যেটা বলা হচ্ছে ব্যাগিও, বাগিও। নেক্সট, কে ড্রাফটিং কমিটিকে অবমাননা করে এটিকে একটি নতুন শব্দ ড্রিফটিং কমিটি দিয়ে সম্বোধন করেছেন? দেখো বলছে কে ড্রাফটিং কমিটিকে অবমাননা করার জন্য বা অপমান করার জন্য বা ক্রিটিসাইজ করার জন্য এটা একটা নতুন নাম রেখেছিল ড্রিফটিং কমিটি, কে করেছিল? এন মাধব রাও, নাজির উদ্দিন আহমেদ, কে এম মুন্সি নাকি আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার? তো উত্তরটা করো। দেখো এটা হচ্ছে নাজির উদ্দিন আহমেদ। নাজির উদ্দিন আহমেদ তিনি কনস্টিটিউট অ্যাসেম্বলির একজন সদস্য ছিলেন, গণপরিষদের সদস্য, এবং তিনি পশ্চিমবঙ্গের তরফ থেকে সদস্যটা ছিলেন, ঠিক আছে। নেক্সট, ভর ও বেগের গুণফল কি বলে? ভর ও বেগের গুণফল আবেগ, বল, জড়তা নাকি ত্বরণ? তো ভর ও বেগের গুণফলকে বলা হচ্ছে আবেগ বা ইম্পালস, যেটাকে আমাদের বলে রাখি ইম্পালস, ঠিক আছে। নেক্সট, লাল বা রেড শব্দটি নিচের কোন খেলা বা ক্রীড়ার সাথে সম্পর্কিত? ব্যাডমিন্টন, টেনিস, কাবাডি নাকি ভলিবল? রেড, রেড মারো। দেখো রেড মারতে বলা হয় কাবাডিতে, ঠিক আছে, রেড শব্দটা যুক্ত হচ্ছে কাবাডি। আচ্ছা, ব্যাডমিন্টনের সাথে যুক্ত কয়েকটা শব্দ, যেমন একটা হচ্ছে ব্যাক গ্যালারি, পরীক্ষায় এসেছিল, ব্যাক গ্যালারি। একটা হচ্ছে সার্ভিস কোর্ট, একটা হচ্ছে নেট স্ট্রোক। আচ্ছা, টেনিসের সাথে যেমন একটা হচ্ছে তোমার ব্যাক হ্যান্ড, একটা হচ্ছে এস। এসটা কি? এস হচ্ছে একটা টেনিসের সাথে যুক্ত, তার জন্য দেখবে সানিয়া মির্জার লেখা বইটার নাম হচ্ছে এস এগেনস্ট অডস, ঠিক আছে। আচ্ছা, লাভ, লাভ শব্দটা যুক্ত হচ্ছে টেনিসের সাথে। স্লাইস, এটাও কিন্তু যুক্ত টেনিসের সাথে। ভলিবলের সাথে যুক্ত যেমন ড্রিবলিং, অনেকবার এসছে ড্রিবলিং, ভলিবল। লিবেরো, ভলিবলের সাথে যুক্ত। ব্লকিং, ভলিবলের সাথে যুক্ত। আচ্ছা, সেট আপ, এটাও ভলিবলের সাথে যুক্ত। নেক্সট, ভারতের সংবিধানের প্রধান স্থপতি, ফাউন্ডার যদি বলা হয়, কে ছিলেন? বি আর আম্বেদকর, এস এন মুখার্জি নাকি জে ভি কৃপলানি নাকি এ ভি ঠক্কর? দেখো ভারতের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের জনক বলা হচ্ছে বি আর আম্বেদকর, ঠিক আছে, বি আর আম্বেদকর। নেক্সট, ভারতীয় সংসদের কোন কক্ষ সরাসরি জনগণ দ্বারা নির্বাচিত হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হাউস অফ লর্ডস, লোকসভা, সমাবেশ নাকি রাজ্যসভা? দেখো হাউস অফ লর্ডস এটা হচ্ছে তোমার ইংল্যান্ডের যে পার্লামেন্ট রয়েছে সেই পার্লামেন্টের একটা কক্ষকে বলা হচ্ছে হাউস অফ লর্ডস, আরেকটা কক্ষকে বলা হয় তোমার হাউস অফ কমন, ঠিক আছে। লোকসভাতে কিন্তু যারা থাকে আমরা তাদেরকে কি বলি? এমপি। মনে আছে এমপি ইলেকশনের ভোট কিছুদিন আগে হয়েছিল, আমাদের যে পশ্চিমবঙ্গের দেব, বাংলা সিনেমার হিরো, সে বলছিল আমি আর ভোটে দাঁড়াবো না, কিন্তু সে আবার ভোটে দাঁড়িয়েছিল, সেই সেই ভোটটা এমপির, ঠিক আছে। তো লোকসভার ভোট, লোকসভার যারা সদস্য থাকে তাদেরকে জনগণ সরাসরি ভোট দিয়ে চুজ করে। লোকসভার চর্চা আমাদের সংবিধানের আর্টিকেল 81-এ রয়েছে। আচ্ছা, রাজ্যসভা, এখানে কিন্তু যারা থাকে তাদেরকেও এমপি বলে, এমপি অফ রাজ্যসভা বলা হয়, কিন্তু এদেরকে আমরা সরাসরি ভোট দিই না, ঠিক আছে, এদের ক্ষেত্রে আমরা ইনডাইরেক্ট ভোট দিই। বলছে 1929 সালে কংগ্রেসের ড্যাশ অধিবেশনে পূর্ণ স্বরাজ একটি লক্ষ্য হিসাবে গৃহীত হয়েছিল।
1929 সালে কোন অধিবেশনে? লাহোর, নাগপুর, করাচি নাকি উপস্থিতি? দেখো, পূর্ণ স্বরাজ এইটার যে একটা লক্ষ্য, এটা ঠিক হয়েছিল লাহোরের অধিবেশন। 1929 সালে কোথায় হয়েছিল? লাহোরের অধিবেশন। এখানের অধিবেশনের হেড কে ছিল? জওহরলাল নেহেরু। নেহেরু, ঠিক আছে। কিন্তু যদি বলা হয় পূর্ণ স্বরাজের কথা প্রথমবার কে বলেছিল, সেটা হচ্ছে মতিলাল নেহেরু, 1928 সালে। মতিলাল নেহেরু কোন অধিবেশনে? এটা হয়েছিল ক্যালকাটা অধিবেশন, ঠিক আছে। আচ্ছা, করাচি, করাচিতে হয়েছিল 1931 সালে। এখানে অধ্যক্ষতা করেছিল সর্দার বল্লভ ভাই প্যাটেল, ঠিক আছে। নেক্সট, 1784 সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কে প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, জন সোর, উইলিয়াম জোন্স, ডেভিড গ্রিন নাকি চার্লস উড? এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল খুব গুরুত্বপূর্ণ একটি সংস্থা। 1784 সালে এটি স্থাপিত হয়েছিল। এটার স্থাপনা করেছিল কে? উইলিয়াম জোন্স, ঠিক আছে। কত সালে করেছিল? 1784। কিসের জন্য? এটা একটা রিসার্চ অর্গানাইজেশন। আমাদের এশিয়ার যে ইতিহাস, কালচার, বিজ্ঞান, এগুলা নিয়ে আলোচনা করার জন্য এই সংস্থাটি তৈরি করা হয়, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল। নেক্সট, বুদাপেস্ট কোন নদীর তীরে অবস্থিত? দানুবে, পো, ভোলগা নাকি ডন? দেখো, বুদাপেস্ট, বলো, বুদাপেস্ট কি? বুদাপেস্ট হচ্ছে একটা দেশের রাজধানী। কোন দেশের? হাঙ্গারি। এই দেশটার রাজধানী হচ্ছে বুদাপেস্ট, ঠিক আছে। তো এই যে বুদাপেস্ট শহরটা, এটা হচ্ছে দানুবে নদীর তীরে অবস্থিত। এবং এই হাঙ্গরি বা হাঙ্গেরি, এটার যে ক্যাপিটাল, সরি কারেন্সি, ক্যাপিটাল তো হয়ে গেল বুদাপেস্ট, ঠিক আছে। কারেন্সিটা দেখো, কারেন্সি হচ্ছে তোমার ফরেন্ট। নেক্সট, লর্ড মহাবীর জাতীয় উদ্যান ভারতের নিচের কোন রাজ্যে অবস্থিত? লর্ড মহাবীর জাতীয় উদ্যান, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, গোয়া নাকি গুজরাট? ভগবান মহাবীর জাতীয় উদ্যান গোয়াতে অবস্থিত। নেক্সট, পর্যায় সারণীতে পারমাণবিক ভরের ক্রমবর্ধমান ক্রমে কে মৌলগুলোকে সাজাতে পেরেছিল? নিউল্যান্ড, মেন্ডেলিফ নাকি ডবনার নাকি মোজালি? তো পারমাণবিক ভরের যে ক্রমবর্ধমান বৃদ্ধি, তো এই হিসাবে সাজিয়েছিল কে? মেন্ডেলিফ, অনেকবার করিয়েছি। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের আন্তঃ বিশ্ববিদ্যালয় টুর্নামেন্টের সর্বোচ্চ সামগ্রিক পারফরমেন্সে সম্মানিত? মানে ইন্টার ইউনিভার্সিটি যে কম্পিটিশন গুলা হয়, সেখানে কোন পুরস্কারটা দেওয়া হয়? মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি নাকি অর্জুন পুরস্কার নাকি সুলতান আজলান শাহ ট্রফি নাকি দ্রোণাচার্য পুরস্কার? তো দেখো, ইন্টার যে ইউনিভার্সিটি কম্পিটিশন হয়, সেখানে যে পুরস্কারটা দেওয়া হয় সেটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি, ঠিক আছে। অর্জুন পুরস্কার এটাও কিন্তু স্পোর্টসের দেওয়ার জন্য দেওয়া হয়, যারা ন্যাশনাল লেভেলে ক্রিকেট খেলে বা কোনো একটা স্পোর্টসের সাথে যুক্ত। সুলতান আজলান শাহ ট্রফি এটা হচ্ছে হকির একটা ট্রফি। ক্রিকেটে যেমন চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে, ঠিক সেরকম হকিতে হচ্ছে এই হকিতে হচ্ছে সুলতান আজলান শাহ ট্রফি। দ্রোণাচার্য পুরস্কার এটা হচ্ছে বিভিন্ন স্পোর্টসের যারা কোচ থাকে তাদেরকে দেওয়া হয়। যেমন ক্রিকেটে থাকে কোচ, ফুটবলে, হকিতে। দ্রোণাচার্য কে ছিল? অর্জুনের একজন গুরু ছিল, টিচার বা কোচ। সেই যারা কোচ তাদেরকে দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার। নেক্সট,
ড্যাশ কারণে শীতের শুরুতে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হয়? ক্রান্তীয় ঘূর্ণিঝড়, উত্তর পূর্ব বর্ষা, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নাকি পশ্চিমী ঝড়? তো মনে রাখবে তামিলনাড়ুতে শীতকালে বৃষ্টিপাতের মেন কারণ হচ্ছে নর্থ ইস্টের যে মনসুন, নর্থ ইস্ট মনসুন। ঠিক আছে, নেক্সট। আচ্ছা তোমরা এই যে কোশ্চেনগুলো করছো এগুলো নোট করছো তো? এগুলো যদি নোট না করো সেক্ষেত্রে কিন্তু ক্লাসগুলো কোনো কাজে লাগবে না, ঠিক আছে? কারণ এই একটা ক্লাস একবার দেখে তুমি সারা জীবন মনে রাখতে পারবে না। তো দেখো, আচ্ছা অনেকে বলছিল এটা পিডিএফটা কোথায় পাবে? দেখবে এই শুভ্র খান ইউটিউব চ্যানেল, তোমরা যেখানে ক্লাসটা করছো সেখানে ডেসক্রিপশন বক্সে যাবে, একটা টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে, ম্যাথ ফোরাম বলে। তো সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাবে, দেখবে ক্লাসের সাথে সাথে পিডিএফ গুলাও সেখানে আপলোড করা হচ্ছে। আর তোমরা যারা এটার প্লেলিস্টটা খুঁজতে চাইছো তারা প্লেলিস্টে গিয়ে রেল জিকে বাই রাহুল স্যার সার্চ করবে, পেয়ে যাবে, ঠিক আছে? বাকি ক্লাসটা, তো দেখো নাগার্জুন গুহা কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, বিহার নাকি আসাম? নাগার্জুন গুহা, সরি নাগার্জুন নয়, নাগার্জুনি গুহা, তো এটা হচ্ছে তোমার বিহারে অবস্থিত, বিহারে। দেখো যখনই গুহার কথা আসবে তো ভারতে প্রধানত দুটা গুহা খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে অজান্তা আর একটা হচ্ছে এল্লোরা। তো অজান্তা যে গুহাটা এটা মহারাষ্ট্রে অবস্থিত, এবং এটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে যুক্ত হয়েছে 1983 সালে। আর এল্লোরা গুহা এটাও মহারাষ্ট্রে অবস্থিত, এটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে যুক্ত হয়েছে 1983 সালে। নেক্সট, নিচের কোনটি জিমন্যাস্টিকের সাথে সম্পর্কিত? দীপা কর্মকার, পিভি সিন্ধু, মানিকা বাত্রা নাকি মিতালি রাজ? জিমন্যাস্টিক কে? সেটা হচ্ছে দীপা কর্মকার। দীপা কর্মকার জিমন্যাস্টিকের সাথে সম্পর্কিত। দীপা কর্মকারের বাড়ি কোথায়? ত্রিপুরা। মনে রাখবে ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু পার্টিসিপেট in Olympic at gymnastic category, ঠিক আছে? জিমন্যাস্টিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয় মহিলা অলিম্পিকে অংশগ্রহণ করেছিল সেটা হচ্ছে দীপা কর্মকার। 2016তে যে 2016তে যেটা রিওতে হয়েছিল, রিও ডি জেনারিও অলিম্পিকটা, সেখানে তিনি অংশগ্রহণ করেছিলেন। তাছাড়া তিনি বিভিন্ন পুরস্কার পেয়েছেন, যেমন কমনওয়েলথ গেমসে, কমনওয়েলথ যে গেমস সেই গেমসে প্রথম ভারতীয় মহিলা হিসাবে জিমন্যাস্টিকে ব্রোঞ্জ পেয়েছিল কে? দীপা কর্মকার। তাছাড়া তিনি 2015 সালে অর্জুন পুরস্কার পেয়েছেন, অর্জুন পুরস্কার পেয়েছেন। তাছাড়া 2016 সালে তিনি মেজর ধ্যানচাঁদ, ধ্যানচাঁদ ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন, এবং 2017তে পদ্মশ্রী পেয়েছেন। আচ্ছা, মিতালি রাজকে? ক্রিকেটার। মনিকা বাত্রাকে? টেবিল টেনিস প্লেয়ার। ঠিক আছে, নেক্সট। প্রথম গোলটেবিল সম্মেলনে ভারতের ভাইসরয় কে ছিল? প্রথম যে গোলটেবিল বৈঠক, ওয়েবেল, আরউইন, লিনিথগো, মাউন্টব্যাটেন? প্রথম যে গোলটেবিল বৈঠক সেটা হয়েছিল 1930 সালে, ঠিক আছে? এটাকে, বৈঠকটাকে ডেকেছিল হচ্ছে তোমার জর্জ পঞ্চম, জর্জ পঞ্চম, বা এবং তখন প্রাইম মিনিস্টার ছিল তোমার রামসে ম্যাকডোনাল্ড।
ঠিক আছে, কিন্তু এখানে কংগ্রেস পার্টিসিপেট করেনি। ঠিক আছে। আচ্ছা, এই সময় যে ভাইসরয় ছিল তার নাম হচ্ছে আরউইন, এবং যেহেতু কংগ্রেস পার্টিসিপেট করেনি তার জন্য 1931 সালে কি হয়েছিল, গান্ধী ইরউইন চুক্তি। নেক্সট, ড্যাশ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথকীকরণের সাথে সম্পর্কিত। এক্সিকিউটিভ পাওয়ারকে জুডিশিয়ারি পাওয়ারের থেকে আলাদা করে কোন আর্টিকেল? আর্টিকেল 70, আর্টিকেল 30, আর্টিকেল 50 নাকি আর্টিকেল 90? তো জুডিশিয়াল পাওয়ার বলতে কি, আমাদের যে আইনি ব্যবস্থা তাদের ক্ষমতার থেকে এক্সিকিউটিভ পাওয়ারকে হেড মানে আলাদা করছে আর্টিকেল নাম্বার 50। আর্টিকেল 50 কি করে, জুডিশিয়াল পাওয়ার এবং এক্সিকিউটিভ পাওয়ারকে আলাদা করছে। আর্টিকেল 50 কোথায় রয়েছে? ভাগ 4-এ, যেটা রয়েছে ডিপিএসপি। ঠিক আছে। আচ্ছা, আর্টিকেল 30 এখানে কি বলা হয়েছে? সংখ্যালঘুরা নিজেদের পছন্দের প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারে এবং সেই প্রতিষ্ঠানটাকে পরিচালনাও করতে পারে। ঠিক আছে। নেক্সট, বিশ্ব ঐতিহ্য স্থান মহান সাঁচির স্তূপ কে নির্মাণ করেছিল? সাঁচির স্তূপ সমুদ্রগুপ্ত, অশোক, চন্দ্রগুপ্ত নাকি চালুক? তো সাঁচির যে বৌদ্ধ স্তূপ রয়েছে এটাকে বানিয়েছিল অশোক। কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। এবং এই স্তূপটার যে প্রথম নাম সেটা ছিল কাকনামা। নেক্সট, ধাতু অক্সিজেনের সাথে মিলিত হয়ে কি হয়? ধাতু অক্সাইড, নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস নাকি হাইড্রোজেন গ্যাস? মনে রাখবে, কোনো কিছু যদি অক্সিজেনের সাথে মিশে যায় সেটা অক্সাইডে পরিণত হয়। তাহলে ধাতু অক্সিজেনের সাথে মিলিত হলে ধাতু অক্সাইড বা মেটাল অক্সাইড তৈরি হবে। ঠিক আছে। নেক্সট, কোন পরিবাহীতে ইলেকট্রন প্রবাহে বাধা দেয়? এমন ধরো, এক মিনিট, হ্যাঁ, রেকর্ড করছিলাম তো ক্লাসটা। ঠিক আছে। বলছে কোন কোন পরিবাহীতে ইলেকট্রন প্রবাহে বাধা দেয়? ইলেকট্রন পরিবাহীতে বাধা কে দেয়? প্রতিবন্ধকতা, ভোল্টেজ নাকি প্রতিরোধ নাকি মাত্রা? তো এটা হচ্ছে রেজিস্ট্যান্স, বা যেটাকে আমরা বলে থাকি প্রতিরোধ। নেক্সট, ভারতের রাজ্যের গভর্নর হতে গেলে সর্বনিম্ন বয়স কত হতে হবে? 32, 21, 35 নাকি 25? তোমরা জানো এটা হতে হবে 35। আমাদের আর্টিকেল নাম্বার 157 এখানে এটাই বলা হয়েছে। পঞ্চায়েতের ভোটে দাঁড়াতে গেলে 21, আর এমএলএ বা এমপি হতে গেলে 25। ঠিক আছে। নেক্সট, নিচের কোনটি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ভিত্তিতে কাজ করে? জেনারেটর, সাইক্লোট্রন, প্রতিরোধক নাকি অন্তরক? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ভিত্তিতে কাজ করে কে? সেটা হচ্ছে জেনারেটর। নেক্সট, ব্রিটিশ ভারতের ভাইসরয় হিসাবে লর্ড ওয়েভেলের উত্তরসূরি কে ছিলেন? লর্ড ওয়েভেল। দেখো, লর্ড ওয়েভেলের যে সময়কালটা একবার দেখে নাও, সেটা হচ্ছে তোমার 1944 থেকে 47, মানে এরপর কে এসেছিল? দেখো, আরউইনের যে কার্যকাল সেটা হচ্ছে 1926 থেকে 31, তার মানে ইনি তো নয়। মিন্টো হচ্ছে তোমার 1905 থেকে 10, তার মানে ইনিও নয়। লেনিৎকো হচ্ছে 1936 থেকে 44, ইনিও নয়। মাউন্ট ব্যাটেন 1947 থেকে 48। ভারতের অন্তিম ভাইসরয়। অ্যান্সার। নেক্সট, ভারতীয় সংবিধানের পঞ্চম অংশ কিসের সাথে যুক্ত? যে 5 নাম্বার পার্ট রয়েছে সেটা নির্বাচন, পঞ্চায়েত, ইউনিয়ন নাকি মৌলিক কর্তব্য? তোমরা জানো আমাদের টোটাল 22টা ভাগ রয়েছে।
তার মধ্যে যে 5 নাম্বার ভাগ আছে সেটা ইউনিয়নের সাথে যুক্ত, এবং আর্টিকেল নাম্বার হচ্ছে তোমার 52 থেকে 151, এই আর্টিকেলগুলো রয়েছে ভাগ 5-এর মধ্যে। ও নির্বাচন রয়েছে তোমার ভাগ 15-তে, আর্টিকেল নাম্বার 324 থেকে 329। পঞ্চায়েতকে নিয়ে চর্চা হয়েছে ভাগ 9, আর্টিকেল 243 থেকে 243 ও। মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটি মূল সংবিধানে ছিল না, পরবর্তী ক্ষেত্রে ভাগ 4A তে যুক্ত হয়, একটাই আর্টিকেল নাম্বার 51A। নেক্সট, আর্য ভটিয়া গ্রন্থটি কিসের সাথে যুক্ত? ওষুধ, ব্যাকরণ, অস্ত্রোপচার নাকি জ্যোতির্বিদ্যা? তো আর্যভট্টের যে আর্য ভটিয়া বইটি রয়েছে এটা জ্যোতির্বিদ্যা এবং গণিত শাস্ত্রের সাথে যুক্ত। ঠিক আছে। গ্রামারের সাথে যুক্ত হচ্ছে তোমার অষ্টাধ্যায় পাণিনির, অষ্টাধ্যায়। অস্ত্রোপচার বা সার্জারির সাথে যুক্ত হচ্ছে তোমার সুশ্রুত সংহিতা। আর ওষুধের সাথে যুক্ত হচ্ছে তোমার চরক সংহিতা। নেক্সট, লোকসভার প্রিসাইডিং অফিসার কে, মানে লোকসভাটাকে কন্ট্রোল করে কে? প্রধানমন্ত্রী, লোকসভার বক্তা, নাকি ভাইস প্রেসিডেন্ট, নাকি মুখ্যমন্ত্রী? তো এটা করে স্পিকার বা লোকসভার বক্তা, আর্টিকেল নাম্বার 93। নেক্সট, ভারতে কোন দিনকে জাতীয় ভোক্তা দিবস, ন্যাশনাল কনজিউমার ডে হিসাবে পালন করা হয়? ডিসেম্বর 24, 10, 3 নাকি 21? তো দেখো, জুন 21টা হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল ডে অফ যোগা, ইন্টারন্যাশনাল ডে অফ যোগা। ঠিক আছে। ডিসেম্বর 3 হচ্ছে ওয়ার্ল্ড ডিসেবলড ডে। ডিসেম্বর 10 হচ্ছে তোমার হিউম্যান রাইটস ডে। তাহলে অ্যান্সার হচ্ছে ডিসেম্বর 24। নেক্সট, গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা বা আইনি উপদেষ্টা কে ছিলেন? BN রাও, BR আম্বেদকর, SN মুখার্জি নাকি HVR আয়াঙ্গার? তো সংবিধান বা গণপরিষদের আইনি উপদেষ্টা, লিগ্যাল অ্যাডভাইজারি কে ছিলেন? BN রাও। নেক্সট, গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণ বলতে কি? যেখানে তিনি মারা গিয়েছিলেন, কোথায়? কুশীনগর, সারনাথ, সাঁচি নাকি বোধগয়া? দেখো, গৌতম বুদ্ধ তিনি মহাপরিনির্বাণ করেছিলেন কুশীনগরে। কুশীনগরটা কোথায়? উত্তরপ্রদেশে অবস্থিত। কত সালে? 483 BC-তে। সারনাথে কি করেছিল? প্রথম যে তার জ্ঞান বিতরণ সেটা করেছিল। বোধগয়াতে তিনি জ্ঞান লাভ করেছিল। ঠিক আছে। চলো, আজ এই পর্যন্ত প্রায় 50টা মতো জিকে তোমাদের সাথে আলোচনা করলাম। পরীক্ষায় সবগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে। পরের দিন অন্য একটা ক্লাসে দেখা হচ্ছে। টাটা।